আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ২৪। প্রত্যেক মানুষই জীবনের প্রতি এক অদ্ভুত টান অনুভব করে। এই পৃথিবীর রং, স্বপ্ন, আশা, ভালোবাসা সবকিছুই তাকে বেঁধে রাখে বেঁচে থাকার মায়ায়। কিন্তু যতই আমরা জীবনের দিকে ছুটে চলি, একদিন না একদিন মৃত্যুর ছায়া আমাদের সামনে এসে দাঁড়ায়। কেউ তা দেখে ভয় পায়, কেউ আবার শান্তভাবে মেনে নেয়। মৃত্যু কোনো হঠাৎ আগন্তুক নয়, সে জন্মের মুহূর্ত থেকে আমাদের সঙ্গী, শুধু সময়ের অপেক্ষায় থাকে। মানুষ যতই অমরত্বের স্বপ্ন দেখুক না কেন, শেষমেশ তাকে মৃত্যুর আহ্বান গ্রহণ করতেই হয়। জীবন যেমন অবশ্যম্ভাবী, তেমনি মৃত্যু এটাই চিরন্তন সত্য। প্রায় ৩ মাস চলে গিয়েছে হায়াতের বাবা মারা যাওয়ার পর। সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও দুটো মানুষের মন এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। হায়াতের মা মিসেস আলিয়া পাথরে পরিণত হয়েছে। তার চেহারার লাবণ্য কমে গিয়েছে, সারাক্ষণ জায়নামাজেই পড়ে থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না। অন্যদিকে হায়াত চুপচাপ থাকে, আগের মতো আর চঞ্চল নেই সে। আদিব সারাদিন এটা সেটা বলে হাসানোর চেষ্টা করলেও কোনো কাজে দেয় না। মা মেয়ে দুজনই বলতে গেলে পাথর হয়ে গিয়েছে। আজ তারা গ্রাম থেকে সাভার চলে যাবে। আদিবের অফিসের চাপ বেড়েছে কাজের। এছাড়া কানাডার প্রজেক্টের জন্য মিস্টার চৌধুরী নিজেই চলে গিয়েছেন। এই প্রজেক্টটা তাদের একমাত্র হাতিয়ার বাংলাদেশের মধ্যে ইন্ডাস্ট্রিতে নাম্বার 1-এ যাওয়ার। মিসেস অরোরাও চট্টগ্রামে গিয়েছেন আদিবের ফুপুর বাড়িতে কিছু দরকারে। কিছু মাস পরেই আবার নূপুর আর মিনহাজার একমাত্র ভাই আয়নের বিয়ে। সব মিলে চৌধুরী পরিবার যেন খুব ব্যস্ত হয়ে গিয়েছে। মিসেস আলিয়া হায়াতের জামাকাপড় গুছিয়ে দিচ্ছে, আর হায়াত জানালার দিকে মুখ করে বসে আছে। মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফুঁকলেন তিনি। গম্ভীর স্বরে বলল, তুমি কি আমার সাথে কথা বলবে না? এত জেদ ভালো না আপরা। হায়াত এবার মায়ের দিকে তাকালো। আম্মু, তোমাকে আর কতভাবে বোঝাতে হবে? আমাদের সাথে গেলে তোমার ভালো লাগবে, একা থাকলে আরো কষ্ট লাগবে। চোখে পানি নিয়ে মেয়ের দিকে তাকালেন তিনি। কষ্ট? কষ্ট কি আমি একা পাচ্ছি, তুই পাচ্ছিস না? যাই হোক, আমি আমার স্বামীর ভিটা থেকে এক চুলো কোথাও যাব না। মা, আমি তোমাকে একেবারে নিয়ে যাচ্ছি না, তোমার যখন ইচ্ছা হবে বাড়িতে আসবে। না, এটা হয় না আপরা। আমি জানি তোর শ্বশুর বাড়ির সকলে কত ভালো, তাই বলে কি আমি মেয়ে শ্বশুর বাড়িতে উঠবো? সমাজ কি বলবে সেটা একবারও ভাবছিস না? আচ্ছা ঠিক আছে, তোর কথা, আমি যেন আগের মতো স্বাভাবিক হয়ে উঠি, তাই তো? বেশ, আমি আগের মতো হয়ে যাব, তবুও তোর সাথে যাওয়া সম্ভব না মা। হায়াত যেন মায়ের কথা কিছুটা বুঝতে পারলো। ছোট্ট নিঃশ্বাস ফুঁকে মাকে জড়িয়ে ধরলো। খানিকক্ষণ মায়ের বুকে মুখ লুকিয়ে কান্নাও করলো। আলিয়া বেগম পরম যত্নে মেয়ের চোখের পানি মুছে দিলেন। এমন সময় ঘরে প্রবেশ করলো আদিব। শাশুড়িকে দেখে স্মিত হেসে বলল, আম্মু, আমি বলছি চলুন না। না বাবা, সম্ভব না। আমি বলছি তাও যাবেন না? আমার কথাও কি রাখবেন না? আচ্ছা বেশ, আমি তোমার ভাইয়ের বিয়েতে রাব্বিকে নিয়ে যাব, তখন না হয় বেশ কিছুদিন থেকে আসব। কথা দিলাম তোমাকে বাবা। আচ্ছা আম্মু, রাব্বির আগামী ৯ মাসের পরীক্ষার ফি, বেতন সব দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। আর যা প্রয়োজন হবে আপনি আপনার এই ছেলের কাছে চাইবেন। ইনশাল্লাহ আমি আপনার ছেলে কখনো কোনো অভাব দেখতে দেব না। আলিয়া বেগম চোখের পানি মুছে বিছানায় বসলেন। তারপর আদিবকেও পাশে বসতে বললেন। স্মিত হেসে আদিবের মাথায় হাত বুলিয়ে দিলেন। এই ৩ মাসে আদিব পরিস্থিতি অনুযায়ী সব দিক দেখেছে। আসলেই সে মেয়ের জামাই না, বরং নিজের ছেলের জায়গা থেকে সব কিছু করেছে। মিসেস আলিয়ার চোখে পানি হলো। সেই প্রাপ্তির পানি পরমাবেশে আদিবের পিঠে দুইয়ে দিলেন তিনি। আদিব হালকা হেসে মিসেস আলিয়ার কোলে মাথা রাখলেন। মা, একটু দোয়া করে দিন তো, যাতে আপনার মেয়েকে সবসময় সুখে রাখতে পারি। দোয়া তো করি সবসময়, আমার মোনাজাতে তোমরা আছো আর থাকবে। হায়াত এতক্ষণ যাবৎ সব দেখছিল, এখন একটু কপাল কুঁচকে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো কেউ না, আমাকে কি একটু আদর করা যায় না? সব আদর ওনাকেই করছো। আদিব ফাজলামো করে বলল, ছি বউ, তোমার মনে এত হিংসা, ভেরি ব্যাড হায়াতি। কিছুক্ষণ কথা বলে আলিয়া বেগম ঘর থেকে বের হয়ে গেল। আদিব একটু পর হায়াতের পাশটায় বসলো। হায়াত মাথা নিচু করে এফবি স্ক্রল করছিল। আদিব হায়াতের হাত নিজের হাতের ভেতর পড়ে নিল। হায়াত আদিবের দিকে তাকালো। সে মুচকি হেসে লাজুক পাখিকে জড়িয়ে ধরলো, কানের কাছে ফিসফিস করে বলল, বউ, বাসায় গিয়ে আমরা একটা নতুন গেম খেলবো, ওকে? কেমন গেম? বাসায় চলো, আমি বুঝাবো। হুম। আদিব হায়াতের অধরে নিজের আয়ত্তে নিয়ে ফেলল। আজ প্রায় ৩ মাস পর হায়াতকে ছুঁয়ে দেখল সে, আর হায়াতও আদিবের সাথে তালে তাল মিলাতে লাগলো।
বেশ কিছুক্ষণ পর অধর ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলো। শক্ত করে বুকে জড়িয়ে ধরল নিজের লাজুক পাখিকে। আধা ঘন্টা পর হায়াত বোরকা পরে হিজাব করে নিল। আদিব বাইরে দাঁড়িয়ে আছে গাড়ির চাবি নিয়ে। হায়াত ব্যাগ নিয়ে বের হলো। রাব্বি এগিয়ে এসে হায়াতের হাত থেকে ব্যাগটা নিল। হায়াত হালকা হাসলো। আলিয়া বেগম তসবি গুনতে গুনতে ঘর থেকে বের হলো। হায়াত মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হায়াতের চাচা চাচি সবাই আসলেন। হায়াতকে আর আলিয়া বেগমকে সান্ত্বনা দিতে লাগলেন। আদিব হায়াতকে গাড়িতে ওঠার জন্য বলল। রাব্বিকে জড়িয়ে ধরে আদর করলো হায়াত। আদিব রাব্বির হাতে কিছু টাকা গুঁজে দিল। আলিয়া বেগম আদিবের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল দুজন। বিকেলে শেষ আলোয় ভিজে থাকা গ্রামের সরু কাঁচা পথ বেয়ে গাড়িটি ধীরে ধীরে এগোতে লাগলো। দুপাশে ছড়িয়ে থাকা সবুজ ধানক্ষেত, মাঝে মধ্যে গাছের ফাঁক দিয়ে উকি দেওয়া মাটির বাড়ি ঘর আর দূরের টালিমারা ছনের চাল, সবকিছু যেন এক শান্ত মায়াবী ছবির মতো ভেসে আসছিল। জানালার পাশে হায়াত গা এলিয়ে বসে গভীর মনোযোগে বাইরের দৃশ্য দেখছিল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, হয়তো স্মৃতি, হয়তো অজানা কৌতূহল। আর ঠিক তার পাশেই বসে থাকা আদিব নীরবে বারবার হায়াতের দিকে তাকাচ্ছিল, যেন প্রতিটি দৃষ্টিতে সে কিছু বলতে চাইছে, কিন্তু কথাগুলো ঠোঁট পেরিয়ে আসছে না, শুধু চোখের ভাষায় বয়ে যাচ্ছে। ড্রাইভিং করতে করতে হায়াতের হাত এক পর্যায়ে নিজের হাতের মুঠোয় নিল। হায়াত তাকালো। আদিব মায়াভরা চোখে তাকালো। হায়াত একটু নড়েচড়ে বসলো, কিছু একটা ভেবে প্রশ্ন করলো। আচ্ছা আব্বু, যেদিন মারা গেল সেদিন আপনি আসলেন কি করে? ইমার্জেন্সি ছুটিতে এসেছিলাম। ও, আর অফিসের ওনারা কিছু বলল না আপনাকে? না বউ, তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। হুম। রাত ঠিক ৮টায় গাড়িটির ব্রেক চেপে থামিয়ে দিল আদিব। ঠিক তার পাশেই বিভোর হয়ে ঘুমাচ্ছে হায়াত। অন্ধকারে মোড়ানো শহর তখন প্রায় নিস্তব্ধ, কেবল দূরে কোথাও ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর বাতাসে দুলে ওঠা গাছের পাতার মৃদু শব্দ শোনা যাচ্ছিল। সামনের দিকে ফিকে হলুদ আলোয় ভেসে উঠল চৌধুরী বাড়ির বিশাল ফটক, লোহার গেট। দারোয়ান কাকা গাড়ির শব্দ পেয়ে সজাগ হয়ে উঠলেন। মুচকি হেসে সালাম দিলেন। আদিব ঘুমন্ত হায়াতকে কোলে তুলে নিল আর ব্যাগ নিল এক হাত দিয়ে। দারোয়ান কাকা গাড়িটি পার্কিংয়ে রাখলো। চাবি দিয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করলো আদিব। হায়াতকে পরম যত্নে সোফায় শুইয়ে দিল। ব্যাগটা এক সাইডে রেখে সারা বাড়ির লাইট জ্বালিয়ে দিলে। চোখ কসলাতে কসলাতে উঠে বসলো হায়াত। এদিকে আদিব ফ্রিজ থেকে কিছু ফল বের করে ধুয়ে কেটে আনলো হায়াতের জন্য। হায়াত আদিবের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আদিব টেডি স্মেল দিয়ে বলল, বরকে পরেও দেখতে পারবে, আগে ফলগুলো খেয়ে নাও তো বউ। আমি আপনাকে দেখছিলাম না। ওহো, এমনিই তাকিয়েছিলে তাই না বউ? হুম, আপনার মাথা। হায়াত একটা আপেলের টুকরো হাতে নিয়ে এক কামড় দিল। আরেকবার মুখে দেওয়ার সময় হায়াত কিছু একটা ভেবে আপেলটা কামড় দিয়ে মুখটা আদিবের সামনে নিল। আদিব দুষ্ট হেসে নিজেও মুখ এগিয়ে দিয়ে আপেলটা খেয়ে হায়াতের ঠোঁটে নিজের ঠোঁট পুড়ে নিল। বেশ কিছুক্ষণ তারা এইভাবে এই খেলায় মাতিয়ে নিল নিজেদের। খাওয়া শেষ করে হায়াত ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। আর আদিব দরজা আটকিয়ে দিল সারা বাড়ির। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় সামান্য হোঁচট খেলো। বুড়ো আঙুলটাই বেশ লাগলো, যার ফলে রক্ত বের হলো। তবে আদিবের ব্যথা পাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে আছে অন্য চিন্তায়। আজ বাড়িটা কেমন ভারী ভারী লাগছে, যেন মনে হচ্ছে কেউ আছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ওপরের রুম থেকে হায়াতের চিৎকার ভেসে আসলো। আদিব দৌড়ে রুমে আসলো। রুমে এসে অবাক হয়ে তাকালো হায়াতের দিকে। হায়াত জানালার উপর উঠে দাঁড়িয়ে আছে। আর একটা ধবধবে সাদা মোটা পার্সিয়ান বিড়াল ফ্লোরে বসে আছে। আদিব অবাক হয়ে হায়াতকে জিজ্ঞেস করলো, পাখি, তুমি কি এই বিড়ালটাকে ভয় পাচ্ছ? হায়াত কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, এটাকে সরান প্লিজ, আমার অনেক ভয় লাগে বিড়াল দেখলে। আদিব হো হো করে হেসে দিল। বিড়ালটাকে কোলে নিয়ে বেলকনিতে গিয়ে নামিয়ে দিল। বিড়ালটিও সুন্দর দোলনায় চড়ে বসলো। আদিব একটা টোনা ফিশ লেখা প্যাকেট নিয়ে ওটা বিড়ালটিকে বের করে খাইয়ে দিতে লাগলো আনমনে। এদিকে হায়াত জানালা থেকে নেমে আস্তে আস্তে বেলকনির কাছের গ্লাসটার সামনে দাঁড়ালো। আদিবের কাণ্ড দেখতে লাগলো। আদিব হায়াতকে দেখে মুচকি হেসে এক হাত দিয়ে চুলগুলো ব্রাশ করতে লাগলো। বউ, ও কিছু করবে না। আর এটা ভ্যাকসিন দেওয়া, ভয় নেই, আসো। না না, দরকার নেই, আমার অনেক ভয় লাগে ছোটবেলা থেকেই। আচ্ছা, এটা কার মিউ? এটা আমার মিউ। আমি অনেক দিন আগে একটা পেজ থেকে নিয়েছি। এতদিন মিনহাজার কাছে ছিল। আজ তো ওরা গ্রামে গিয়েছে, তাই আমার রুমে রেখে গিয়েছে। ওহো, বুঝতে পেরেছি। হুম। কিছু খাবে তুমি জান? হুম। আচ্ছা, এটার নাম কি? ওর নাম ক্লিও।
বা অনেক সুন্দর তো নামটা। যাই হোক, বিড়ালটা মানে ক্লিও দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমি কখনো ওকে কোলে নিব না, আর ওকে কিন্তু দূরে রাখবেন আমার থেকে, বলে দিলাম। আরে পাখি, চিন্তা করো না, আমি তোমাকে বিড়ালকে কোলে নেওয়া শিখিয়ে ফেলবো, চলো। আদি ভাইদের কাঁধ আগলে ডিভানে নিয়ে বসিয়ে দিল। হায়াতো বাধ্য মেয়ের মতো বোরকার হিজাব খুলিয়ে বসে পড়লো। আদিব একটা খাতার কলম নিয়ে আসলো, অসহায় মুখ করে বলল, আমি আজকে পড়তে বসবো না, আমার পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে। আবার কিসের পড়াশোনা? মানলাম আপনি একজন গেস্ট টিচার, তাই বলে কি আমাকে আগে থেকে সেকেন্ড ইয়ারের সব পড়া শেষ করাবেন? আরে বউ, স্টপ, রেলগাড়ির মতো কথা ছুটছে, একটু চুপ করো, আমি বলছি, ওকে? হুম। এই কাগজগুলো ছোট ছোট টুকরো করবা, তারপর বিভিন্ন কার্ডে ছোট করে নাম লিখো। আদিবের কথা মতো হায়াত কাগজের টুকরোতে এক এক করে কালারের নাম লিখতে শুরু করলো। এরপর আদিবের কথা অনুযায়ী প্রত্যেকটা রঙের নামের নিচে টি শার্ট, শার্ট লিখতে শুরু করলো। এইবার সবগুলো কাগজের টুকরো এক এক করে ভাঁজ করতে শুরু করলো। হায়াত মনে মনে ভাবতে লাগলো, এসব দিয়ে কি হবে? আর আদিব যেন হায়াতের মনের কথা এক নিমিষেই পড়ে ফেললো। সোনা, তোমাকে চিন্তা করে মাথা ব্যথা করতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি গেমটা। হায়াত মাথা নাড়ল। আদিব বুঝাতে শুরু করলো, প্রথমে সবগুলো কাগজ ভাঁজ করে কাচের বাটিতে নিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করবে। তারপর এক এক কাগজে যে রঙের শার্ট বা টি শার্ট লেখা আছে তা পরে আসতে হবে। একবার হায়াত, আরেকবার আদি, এভাবে প্রত্যেকটা টি শার্ট পরে গালে নাচতে হবে। এক রাউন্ড খেলার পর আবার আরেকটা গেম শুরু করবে। হায়াত পুরো কথা মগজে গেঁথে নিল, সম্মতিস্বরূপ মাথা নাড়ালো। আদিব কাগজের টুকরোগুলো বাটিতে নিয়ে নাড়তে লাগলো। এরপর হায়াত একটা চিরকুট ওঠালো, সেটার ভাঁজ খুলতেই চোখ ঝলমল করলো। সেটাতে স্পষ্ট লেখা, অ্যাশ কালার শুধু শার্ট পরে কামলি কামলি গানে নাচতে হবে এবং 56টা চুমু খেতে হবে শরীরের সব জায়গায়, তাও নাচের মধ্যে। হায়াত আদিবের দিকে তাকালো। আদিব ইশারা করলো আলমারি থেকে শার্ট নিয়ে পড়তে। হায়াত পা টিপে টিপে আলমারি থেকে একটি শার্ট বের করলো আর সেটা পরলো। আদিব হা হয়ে তাকিয়ে আছে হায়াতের দিকে। এই লুকে আজ তাকে একটু বেশি আবেদনময়ী লাগছে। হায়াত চুলগুলোকে উঁচুতে বেঁধে নিল। শুধু শার্ট পরে আছে সে, যা হাঁটু অবধি লম্বা। আদিব টিভিতে কামলি সং চালিয়ে দিল। হায়াত নাচতে শুরু করলো আর আদিব তো ভিডিও করছে। হায়াত এক পর্যায়ে আদিবের কাছে আসলো, টিভিতে গান বাজছে আর সে আদিবের একটা একটা বোতাম খুলছে। আদিব শুকনো ঢোক গিলতে শুরু করলো। হায়াত আদিবের বুকে একটা চুমু খেলো, তারপর গালে চুমু দিয়ে আস্তে আস্তে পেটের কাছতে এসে চুমু খেয়ে করুণ চোখে তাকালো আদিবের দিকে। সে এখন বুঝতে পেরেছে হায়াত কি করতে যাচ্ছে। হায়াত এক পর্যায়ে আদিবের উদরের নিচে আস্তে করে চুমু খেলো আর আদিব হায়াতকে চেপে ধরলো। আর তখনই টিভিতে গান বেজে উঠলো, রাত কা নেশা আভি আগে সে গয়া নেহি। আদিব হায়াতকে কোলে করে বিছানায় নিয়ে গেল। পাখির পরনে শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। হায়াত ড্যাব ড্যাব করে চেয়ে আছে আদিবের দিকে। আর ততক্ষণে আদিব হায়াতের অধর নিজের অধরে পুড়ে নিল আর হাত বিচরণ করতে লাগলো পুরো শরীর জুড়ে। হায়াতের গায়ের লোম দাঁড়িয়ে উঠল, সামান্য কেঁপে ওঠে সে। অনেকদিন পর শখের পুরুষের ছোঁয়া পেয়ে আবেশে মাতাওয়ারা হয়ে গেল হায়াত। আদিব জোরে জোরে অধরের স্বাদ নিতে মরিয়া আদিব হায়াতের হাত বেল্ট দিয়ে বেঁধে নিল। হাঁসফাঁস করতে লাগলো হায়াত। আদিব মুচকে হেসে হায়াতের সর্বাঙ্গে মধু ঢেলে দিল। আস্তে আস্তে রসনা দিয়ে লেহন করতে লাগলো। খানিক সময় পরপরই হায়াত কেঁপে কেঁপে ওঠে। আদিব হাঙ্কি স্বরে বলল, টুনাইট আই উইল সেভার দ্য সুইটনেস থ্রট হানি, টেল মি, আর ইউ রেডি মাই লাভ? হায়াত চুপ করে আছে, যার মানে সম্মতির লক্ষণ। বেশ কিছুক্ষণ আদিব সারা শরীর জুড়ে রসনা দিয়ে লেহন করতে লাগলো। এরপর আত্মার আকাঙ্ক্ষিত কামনা চালিয়ে যেতে থাকলো আর হায়াত পরমাবেশে চোখ বন্ধ করে তৃপ্তি নিতে থাকলো। আদিব হাঙ্কি স্বরে বলল, ওয়াইফি, টুনাইট আই উইল বি রেডি ইন্টেন্স, সো প্লিজ হ্যান্ডেল মি কেয়ারফুলি। হায়াত চোখ খুলে আদিবের দিকে তাকালো, দুষ্টু মাখা স্বরে বলল, হুম, অবশ্যই, 8 মাসের মতো হতে চললো, আপনাকে সামলাচ্ছি, প্রবলেম নেই। বিসমিল্লাহ। আহ, ইট ফিলস সো গুড, স্লোলি প্লিজ যান। এভাবেই রাত 9টা বেজে যাওয়া অবধি তাদের আত্মার সংযোগ চলতে থাকলো। হায়াতকে বুকে জড়িয়ে ল্যাপটপে কাজ করছে আদিব। হায়াত ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সেই কখন। আদিব হায়াতকে ভালো করে শুয়ে দিল। খানিকক্ষণ আগেই দুজন গোসল করে এসেছে। আদিব পানি আনতে নিচে নামলো। ঠিক সেই মুহূর্তে
মা বাবার রুম থেকে অচেনা আওয়াজ এলো। মৃদু পায়ে দরজার পাশে দাঁড়িয়ে সে দেখল এক চোর আলমারির লক ভেঙে সব গহনার টাকাগুলো নিজের ব্যাগে ঢুকাচ্ছে। হায়াতে তখন আদিবকে খুঁজতে নিচে নামছিল। সে আদিবকে সে অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে মুখ খুলে কিছু বলতে যেতেই আদিব দ্রুত তার মুখ চেপে ধরল। হায়াতের কানের কাছে ফিসফিস করে বলল, একদম কথা বলবে না, যা দেখবে তাতে একটু চিৎকার করবে না, ওকে? হায়াত মাথা নাড়ালো। আদিবের কথা মতো মায়ের রুমের দিকে তাকিয়ে বেচারি হাঁ হয়ে গেল। আঁতকে উঠল সে আর আদিবের হাত জুড়ে কামড় দিয়ে ফেলল। আদিব মৃদু আওয়াজ করল, আহ পাখি, এভাবে কেউ কামড় দেয়? আদিব হায়াতকে ধীরে ধীরে ছেড়ে রুমের মধ্যে ঢুকলো। চোরের দিকে তাকিয়ে চোখে রাগের অগ্নি জ্বলে উঠল। এক মুহূর্তে হেজিটেশন নেই। আদির মুহূর্তের মধ্যে চোরের নাক বরাবর ঝড়ের মতো ঘুষি মারল। চোর হকচকিয়ে পিছনে লাফ দিল। ব্যাগের মধ্যে থাকা গহনা ছিটকে পড়ল। হায়াত চিৎকার করতে চাইল, কিন্তু আতঙ্কে সে স্থির হয়ে রইল, চোখে ভয়ের ছাপ। আদিব দ্রুত চোরের দিকে এগিয়ে গেল, যেন কোনো রকম কৌশল ছাড়াই তাকে আটকাতে চায়। চোর এখনো হকচকিয়ে ছিল, আর রুমের মধ্যে ভয় ও উত্তেজনা একত্রে ঘন হয়ে উঠল। আদিব তার চোখে কঠোরতা বজায় রেখে এগিয়ে গেল। আরও কয়েকখানা ঘুষি মারলে আর হাত বাড়িয়ে চোরকে আটকাতে চাইল। হায়াত তখন পেছনে দাঁড়িয়ে রীতিমতো শ্বাসরুদ্ধ অবস্থায় দৃশ্যটি দেখছিল। চোরটা আদিবের পায়ে ধরে বলল, আমাকে মাফ কইরা দেন, আমি গরিব মানুষ, আমার জীবনেও চুরি করুম না। এদিকে হায়াত যেন একটু ভয়ে কাঁপতে শুরু করলো। ব্যাপারটা লক্ষ্য করলো আদিব, সে যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। আদিব কিছু একটা ভেবে 5,000 টাকা সেই মাঝবয়সী চোরের হাতে দিল এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল, না হলে পুলিশকে এখনই কল করবে। চোরটি ভয়ে পালিয়ে গেল। হায়াত বড় করে একটা শ্বাস ছেড়ে আদিবের বুকে মাথা রাখলো। আদিব হায়াতকে বুকে আগলে রাখলো। মিনিট পাঁচেক পর হায়াত মুখ তুলে আদিবের দিকে তাকালো। আদিব হায়াতকে কোলে তুলে নিল। এরপর সোফায় বসিয়ে দিয়ে কিচেন রুমে গিয়ে এক গ্লাস দুধ আর পাউরুটি নিয়ে আসলো। দুধ দেখে হায়াত নাক মুখ কুচকে বলল, আমি গু খাবো না। এটা গু না তো বউ, এটা দুধ, একটু খাও, ভাল লাগবে। শরীরে শক্তি প্রয়োজন। আমি তোমাকে স্যালাইন দিব না তো, 2 দিন পর জ্ঞান হারিয়ে পড়ে থাকবে, এতে লাভ হবে না। গু হারাবো, আপনি গু খান গা। আদিপ এক ধমক দিল হায়াতকে, বলল, শাট আপ, পাগলের মতো সারাদিন গু গু করে। এই তোমার কি গু এতই পছন্দ নাকি? হ্যাঁ, আপনি আমাকে বকলেন। এই বলে হায়াত কান্না শুরু করে দিল। আদিপ পড়ল মহা ঝামেলায়। কপাল স্লাইড করে নেশালো কণ্ঠে বলল, জান, আমি যদি মিষ্টি করে দিই তাহলে কি দুধ খাবে? কিভাবে? আদিব দুধটুকু এক চুমুকে মুখে নিয়ে হায়াতকে ইশারায় হাঁ করতে বলল। আর হায়াত হাঁ করতেই আদিব দুধ সমেত হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল। পরম আবেশে চোখ বন্ধ করে খেতে লাগলো হায়াত। রাত গভীর হতে লাগলো। খাবার শেষ করার পর হায়াত আর আদিব কিছুক্ষণ গেম খেললো। হাসি আর হালকা টানাপোড়েনের মাঝে সময় কেটে যাচ্ছিল। কিছুক্ষণ পরই দুজন আবার একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতার অনুভূতি ভাগ করতে লাগলো। মৃদু আগ্রহ নিয়ে আরো অন্তরের আকাঙ্ক্ষা একসাথে জেগে উঠল। হায়াত আর আদিব একে অপরের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। বাতাসে রাতের শান্তি ভেসে আসছিল, আর জানালায় ফিকে আলো তাদের ছায়া খেলায় মিশে যাচ্ছিল। হায়াতের চোখে কৌতূহল আর আগ্রহের ঝলক, আর আদিবের হাতে কোমল স্পর্শ, সব মিলিয়ে যেন রাতের নিস্তব্ধতাকে আরো ঘন করে তুলছে। কথার দরকার নেই, শুধুই নীরব বোঝাপড়া, যেখানে দুজনের অন্তরের আকাঙ্ক্ষা নিঃশব্দে একে অপরকে খুঁজে পাচ্ছিল। আয়তা হালকা শ্বাস ফেলে আদিবের দিকে তাকালো, আর ছোট্ট হাসি খেললো তার ঠোঁটের কোণে। আদিবও ধীরে ধীরে হায়াতের চোখে চোখ রেখে নীরবভাবে প্রতিশ্রুতি দিল, শুধু তারা দুজন এই রাতের নিস্তব্ধতার মাঝে। বাতাসে রাতের ঠান্ডা মিশে গেল, আর তাদের অন্তরের উত্তেজনা এক গভীর নীরব আলোয় সিক্ত হয়ে গেল। হায়াত আর আদিব ধীরে ধীরে একে অপরের দিকে এগোলো। রাতের নিস্তব্ধতা তাদের চারপাশে ঘন হয়ে আসছিল, আর জানালার ফিকে আলো তাদের ছায়াকে নাচাচ্ছিল। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন যেন নীরব ভাষায় একে অপরের অন্তরের আকাঙ্ক্ষা জানাচ্ছিল। সময় যেন থেমে গিয়েছিল। কেবল তারা দুজনই, তাদের মৃদু শ্বাস আর নীরব বোঝাপড়ার মধ্যে রাতের নিস্তব্ধতা আরো গভীর হয়ে উঠল। ডিসেম্বরের প্রায় শুরু। শীতের এক প্রথম কাঁপুনি বাতাসে লুকিয়ে আছে। ভোরের নিস্তব্ধতার মাঝে হায়াত গোসল করার জন্য ভাবছে, কিন্তু কপালে ঠান্ডার ছোঁয়া আর আধারের একাকিত্ব তাকে যেন ভয় পাচ্ছে। কল্পনায় শীতল পানি স্পর্শ করলেই শরীর কাঁপবে, এই ভয়ের মৃদু ছাপ তার প্রতিটি শ্বাসে লেগে আছে। আদিব ট্রাউজার পরে হায়াতের দিকে তাকালো।
সে এখনো কম্বলের ভিতর থেকে দুটো চোখ বের করে আদিবের দিকে চেয়ে আছে। আদিব দাঁত কামড়ে হেসে চুলে হাত চালাতে থাকলো। হায়াত করুণ চোখে আদিবের দিকে তাকালো। ভয় নেই পাখি, এত ঠান্ডা না তো পানি। হুম, আমি সকালে গোসল করব। আমি এখন পারবো না। আমাকে প্লিজ এখন গোসল করতে বলবেন না। আদিব ভ্রুকুসকে হেসে দিল। হায়াতকে কোলে করে ওয়াশরুমে প্রবেশ করলো আর নিচে নামিয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানি শরীরে পড়তেই, আল্লাহ গো, তুমি এর বিচার করো। আমার স্বামী আমাকে মারতে চায়, এর জন্য এখন গোসল করাতে এনেছে। হায়াতের কথায় পেট ফেটে হাসি আসলো আদিবের। পরমাবেশে অধর নিজের আয়ত্তে নিয়ে নিল। এরপর আস্তে আস্তে কোমল অঙ্গে স্পর্শ করতে লাগলো।